আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরা জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করছিলাম। কিন্তু আমার মনে হয় আজকের পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না। ভাষণে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি, আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি না। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্মস, সংস্কার করবেন উনি, বিচারকে বিচ্ছিন্ন করবেন, সুষ্ঠু নির্বাচন দেবেন, তিনটি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার করা, এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে, পরিশ্রম করেছে, আপনি এগুলো জানেন এবং আপনার এটা সাক্ষী, আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন। সব মিলে ঐক্যবদ্ধ কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম। এনসিপি সিগনেচার করেনি, কিন্তু তারাও সরকারের সাথে ভালো আলোচনা করছে এবং তারা বলেছে প্রতিভা বিষয় পরিষ্কার হলে তারা সিগনেচার করবে। কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছিল, অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুষ্ঠু সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এবং তারা এক একজন এক এক ধরনের কথা বললেন। কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে, তারা কেউ বললেন যে আমরা জুলাই সনদ চাই, তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই। আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণভোট সংস্কার করার প্রয়োজনে নেই। আবার কেউ কেউ বললেন যে বিএনপির ৩১ দফাই সবচেয়ে বড় দফা। আবার কেউ বললেন যে সংস্কারের বাপ হচ্ছে বিএনপি। তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোন একটা বিষয়ের উপর, এবং আমরা সবসময় বলে আসছি সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয় সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে। যেমন আমরা পিআর সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই পিআর চেয়েছিলাম, যে আপার হাউজ এবং লোয়ার হাউজ। আমাদের ৮ দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে পিআর চেয়েছে, আর পুরো জাতি আপার হাউসে পিআর চেয়েছে, শুধু বিএনপি এটার বিরুদ্ধে করেছে। যদি পিআর পাস হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে, সেখানে এটা একটা পয়েন্ট থাকবে। আর যদি এটা পাস না হয় তাহলে এটা মাইনাস করে নির্বাচন। তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার, কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে, কোনটা জনগণ গ্রহণ করে নাই। জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে, আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে, পুরাটা গ্রহণ করে, তার ভিত্তিতে নির্বাচন হবে। সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা এত স্পষ্ট। আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকো যুক্তি দিয়ে বলেছেন যে না, এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে। হ্যাঁ, সাশ্রয় কিছু হবে, কিন্তু জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনেই তো বাজেট খরচ হয়, বাজেট হয়। তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকারের চেয়ে অত্যন্ত নগণ্য। আর ২, জাতীয় নির্বাচনে যদি
একসাথে গণভোট হয়, তাই গণভোটে যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি হবে, যেগুলোর উপর ইলেকশন হবে। আমি এক জায়গায় বলেছিলাম যে কনসিভ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের কাজ না। তিনেরই কেস আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন, এটা আমি মনে করি উনি সঠিক করেছেন। এটা আরো আগে করা দরকার ছিল, জমা দেওয়ার সাথে সাথে করলে আরো সময় ক্ষেপণ কম হতো, তারপর উনি করেছেন, সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ জানাই। কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে যে গণভোট অপরিহার্য, এখানে উনি আবার বিভ্রান্ত তৈরি করেছেন এই কথা বলে যে গণভোট আর জাতীয় নির্বাচন একসাথে হবে। এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাই যে এটি উনি প্রত্যাহার করবেন। এবং কেন করবেন, আরো আমাদের অনেক কিছু প্রতিক্রিয়া আছে, আমরা বিশ্লেষণ করেছি, আমরা রাতে আবারও করব, আমরা সকলে মিলে কথা বলেছি। এই সব বিষয়ে আমরা আগামীকাল 10:30 8 দলের পক্ষ থেকে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলন করব 10:30টায়। 10:30 কেন করলাম, আগামীকাল জুমার দিন, তো সেই কারণে আমরা 10:30 করেছি। আপনারা মেহরবানি করে সকলেই যথাসময়ে আসবেন। এটা আমাদের আল ফালা অফিস যেটা আছে সেখানেই হবে ইনশাল্লাহ, এবং 8 দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, সেখানেই আরো বিস্তারিত বলবো। আজকে একটুখানি বললাম যাতে আরো কি কি বলবো এই আকর্ষণটা আপনাদের বাড়ে, বাকিতে থাকলাম। অ্যাডভার্টাইজমেন্ট যেরকম আছে, দুই আগামীকালকে আমাদের আগের আন্দোলনে একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটা ঢাকায় যেহেতু নতুন পরিস্থিতিতে আমরা সংবাদ সম্মেলন করছি, ঢাকার কর্মসূচিটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই এটা পুনঃস্থাপন হবে। আর সারা দেশে যেটা হওয়ার কথা ছিল বিক্ষোভ সমাবেশ একই দাবিতে, সেটা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। না, আমরা সারা দেশে কর্মসূচি অব্যাহত থাকবে। আর ঢাকায় যেহেতু কালকে নতুন করে পরিস্থিতিতে আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ঢাকার প্রোগ্রামটা রিপ্লেস হবে আগামীকাল, মানে ঢাকাইটা আর হচ্ছে না, সারা দেশে চলমান কর্মসূচি তো ঠিক আছে। আর 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে, যেটা আমরা আগে বলেছিলাম। সেই শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে পরবর্তী কর্মসূচি এবং পরিস্থিতি বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ধন্যবাদ। আগের যেভাবে ঘোষণা ছিল 8 দলের পক্ষে সেভাবেই হবে। জি, থ্যাংক ইউ।